আমি একটু আবার দেখায় দেই, সেটা হচ্ছে এই বাইকের যে এই দাগটা, এই যে বাইকের সাইলেন্সারের মধ্যে যে এই যে কি বলে, সাইলেন্সারের মধ্যে যে এই যে ময়লাগুলা জমে না, এই ময়লাগুলার কারণে কিন্তু আপনার বাইকের পারফরমেন্সও কমবে। কার কার এই প্রবলেমটা হয়েছে, ওভারফ্লোর প্রবলেম? What is up good people, this is Rabbi and welcome to my YouTube channel and Facebook page. So আজকের কাহিনী হইতেছে, দেখেন ইয়ার থেকে তেল নেওয়ার পরে তেলের কি অবস্থা, মানে সাইলেন্সার পাইপের কি অবস্থা হয়ে গেছে, পুরো একটা বাজে একটা অবস্থা হয়েছে। সাইলেন্সার পাইপের কি একটা দাগ হয়ে গেছে, দেখছেন? বলছিলাম না যে ফুয়েল যদি নেয়, ফুয়েল যদি ভালো জায়গা থেকে না নেই তাহলে এই প্রবলেমটা হয়। আবার আরেকটা কাহিনী হয়, সেটা হইলো সেটা হইলো আমি কিছুদিন যাবত আর কি খেয়াল করছি যে ওভারফ্লো হইতেছে। সো ওভারফ্লো হলো মানে আমি অনেকক্ষণ, ধরেন হচ্ছে 24 ঘন্টা বেশি হয়ে গেছে আমি বাইকটা গ্যারেজ থেকে বের করি নাই। তো এমন অনেক দিন হয়েছে, খেয়াল করছি, তারপরের সাথে শেয়ার করা হয় নাই। সো হইলো হচ্ছে অনেক 24 আওয়ার হয়ে যায় বা একটা টাইম পরে, মানে 18-20 ঘন্টা হয়ে গেলে এরপরে যখন আমি বাইকটা স্টার্ট দিতে যাই তখন দেখি কি মানে ওভারফ্লো হইতেছে। আর ওভারফ্লো হয়ও কেমন, মানে এত পরিমাণে মানে ওভারফ্লো হইতেছে, মনে হয় যে পুরা বাইকের তেলই খালি হয়ে যাবে, এমন একটা অবস্থা। সো এটা হয়েছিল হচ্ছে মাঝখান দিয়ে হচ্ছে আমি খোলা তেল ভরছিলাম। সো খোলা তেল ভরার কারণে ভাবলাম যে ওভারফ্লো হয়ে খারাপ তেলটা পড়ে যেতেছে। সো পরে চিন্তা করলাম যে না, এত তো হওয়ার কথা না, মানে পুরো সবগুলো তেলই কি খারাপ নাকি? আর এখানে 60 ফিট থেকেই তো মানুষজন তেল ভরে, আর তার কারো তো এত কমপ্লেন নাই। বা আমি যদি এইভাবে যদি আমার ওভারফ্লো হইতে থাকে, আমাদের তেলের ট্যাঙ্কি খালি হয়ে যাইব, এমন একটা অবস্থা দাঁড়াইছে। সো পরে ওই প্রবলেমটা আর কি, পরে চিন্তা করলাম যে এটা নিয়ে কথা বলবো মেকানিকের সাথে। পরে আর কথা বলা হয় নাই, নিজে একটু টেকনিশিয়ানগিরি করলাম, নিজে একটা সলিউশন খুঁজে বের করছি। সেটা হচ্ছে, আর আমার সলিউশনটা এমন ছিল যে বাইক যখন আমি স্টার্ট করতাম, আগে স্টার্ট করার সময় গিয়ারে থাকতো বাইক, এমনি চালায় যায় গিয়ারেই হচ্ছে বাইকটা অফ করে রাখা চলে আসতাম। ফার্স্ট গিয়ারে বা সেকেন্ড গিয়ারে থাকতো বাইকটা, ওই অবস্থাতেই আর কি গ্যারেজে পার্ক করে রেখে চলে আসতাম। কিন্তু দেখা গেছে যে এইভাবে যদি আমি রাইখা আসি, তাহলে এইভাবে রাইখা আসলে পরে যদি আমি আবার স্টার্টটা করি যে নিউট্রাল না করে, তখন দেখি যে ওভারফ্লোটা বেশি হইতেছে। পরে একদিন করলাম নিউট্রাল করে, দেন হচ্ছে স্টার্টটা করছি। নিউট্রাল করে স্টার্ট করার পরে যদি স্টার্টটা দেয় তাহলে ওভারফ্লোটা হয় না। আবার এটা তো আর এমন না যে কার্বোরেটর না, যে কার্বোরেটরের লাইন, ওই যে রিজার্ভের লাইনের সুইচটা আছে, ওই সুইচটা আর কি আমি মোড়ায় ঠিকঠাক করে দিলাম, যে বন্ধ করে রাখলাম। বা কার্বোরেটরের যে জিক্সারের এই এগুলা পাওয়া যায় আর কি, জিক্সারের মধ্যে আবার এই সুইচটা আছে যে তেলের লাইন অফ করে দেওয়া, অন করে দেওয়া, রিজার্ভে দেওয়া। তো তখন একটা বন্ধ করার কিছু থাকে, কিন্তু এফআই এর মধ্যে ভাই কেমনে ভাই, এফআই এর মধ্যে কোনো সিস্টেমই নাই যে আমি কোনো কিছু করব, মানে অফ করার কোনো সিস্টেম নেই। পড়তেছে তো ভাই, পড়তেছে, এমন অবস্থা। আর পড়লে ভাই মানে পড়ার মানে কমতি দেয় না, ভালোভাবেই পড়ে, ওটাই খেয়াল করলাম। এই হলো অবস্থা। আমাদের মনে হয় আর কয়েকদিন কষ্ট করতে হবে এই রাস্তাটা নিয়ে, তারপরে এই যে ঢালাই দিয়ে দিলেই একদম ফুরফুরা 60 ফিট আবার আগের মতো চকচকা নতুন হয়ে যাবে রাস্তাঘাট। তখন চালায় মজা পাওয়া যাবে, যাতায়াত করেও ভালো মজা পাওয়া যাবে। কিন্তু একটা প্রবলেম হইতে পারে, সেটা হচ্ছে নতুন যখন রাস্তা করে তখন স্পিড ব্রেকারগুলো তো আর সাথে সাথে দেওয়া যায় না। স্পিড ব্রেকার না থাকলে আবার মানুষ করে হচ্ছে ওভার স্পিডিং করে। স্পিড ব্রেকার এই চিপাচাপা রাস্তাগুলোর মধ্যে, ন্যারো রোডগুলোর মধ্যে আর কি দেওয়া উচিত, দিলে মানুষের একটু স্পিডিংটা কমে। নাহলে হুটহাট টান দিবে,
টান দিয়ে চলে আসবে। আর মানুষ তো ভালো করছে, এটা আগে ছিল না, এই ডিভাইডারগুলো আগে ছিল না, না হলে তো আরও অ্যাক্সিডেন্ট হইতো এই 60 ফিট রাস্তার মধ্যে। কারণ ওই পার থেকে এই পারে ধামধুম মানুষ দৌড়াদৌড়ি করে, আর কুকুর তো আছেই। সো কুকুর একটা প্রাণী, সে কুকুর তো মনে করেন মানে পুরা দৌড়াদৌড়ির উপরে থাকে রাস্তাঘাটের মধ্যে। আরেকটা জিনিস আমি খেয়াল করলাম যে বাইকের মানে আমি একটা পলিশ ইউজ করি, সো পলিশটা আমি ওয়াশ করার পরে ইউজুয়ালি আমি পলিশটা দেই। এখন লাস্ট ওয়াশ করছি মনে হয় 5-6 দিন হবে। সো ওয়াশটা করছি 5-6 দিন হবে। এখনই মানে এই 60 ফিট রোডের মধ্যে এত পরিমাণে ধুলাবালিতে আমার বাইকের অবস্থা 12টা বেজে যায়, দেখতেও খারাপ লাগে। মানে ক্যামেরা কেমন লাগে জানি না, কিন্তু সামনাসামনি দেখতে একটু ময়লা ময়লা মনে হয়। আর চেনটাও একটু লুপ করতে হবে। আর এই যে এক ছোট ভাই আর কি বলছিল যে ভাই আমার তো এই সব কমিউটার বাইকের মধ্যে যেসব এই যে জিক্সার আছে, ইয়ামাহার আছে, আর এইসব বাইকগুলো কেমন হবে আমার জন্য। সে নতুন বাইকার আর কি, কিন্তু বলতেছে আর কি নিবে। আবার বলতেছে যে চাইনিজ বাইকগুলো কেমন হবে, চাইনিজ বাইকগুলো যদি নেওয়া হয়, যেমন এই যে ক্যাফে রেসার টাইপগুলো আর কি। সো ক্যাফে রেসার টাইপ যেসব বাইকগুলো আছে, সো চাইনিজের মধ্যেও কিছু ভেরিয়েন্ট আছে ক্যাফে রেসার টাইপ। সো ওগুলাও চাইতেছে যে নিতে। এখন আমার সাজেশন থাকবে হচ্ছে তার প্রতি, সেটা হচ্ছে এই দেখতে হবে যে আফটার মার্কেট পার্টসগুলো পাওয়া যায় কিনা। আর এটার যেহেতু তুমি নতুন রাস্তাঘাটে নামার পর হচ্ছে এগুলা বাইক নিয়ে তুমি পড়বাই, বা বাইকের একটা কিছু নষ্ট হবেই। তো তখন কিন্তু তোমার ওইটার পার্টস না থাকলে বা পার্টসের জন্য তোমার অর্ডার করে তোমার 2-1 মাস ওয়েট করতে হবে। তো তুমি যদি সেইগুলা স্যাক্রিফাইস করে যদি তুমি নিতে পারো তাহলে ঠিক আছে, নাও। আর আমি বলবো যে নতুন হিসাবে তুমি একটা এখন বর্তমানে আর কি প্রচুর পরিমাণে আর কি সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম আছে। সো সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম থেকে তুমি আগে একটা হাত ক্লিয়ার করার জন্য তুমি নিতে পারো, যে কোনো কমিউটার বাইকগুলো নিয়ে তুমি হাতটা ক্লিয়ার করো এবং বাইক চালানোটা দেখো, শিখো, তারপরে তুমি শোরুম কন্ডিশন একটা বাইক তুমি পরে নামাও। এটা হচ্ছে আমার সাজেশন। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে বাজেট যাদের হচ্ছে 2 লাখ টাকা, 2 থেকে 2.5 লাখ টাকা, তারা হচ্ছে এটা মানে বর্তমানে হচ্ছে এটা একটা কর্পোরেট বাইকের হিসাবে, মানে আমার যে বাইকটা, এই বাইকটা হচ্ছে কর্পোরেট বাইক হিসাবে আর কি সবাই জানে। এবং মানে যতটুকু পাওয়ার প্রয়োজন ঢাকা শহরে চলতে হইলে ততটুকু পাওয়ার কিন্তু আছে। এমন না যে এটা অনেকে বলে যে কচ্ছপ গতির বাইক, কিন্তু 2 লাখ টাকার 2,30,000-33,000 মধ্যে এই বাইকটা একটা প্যাকেজ ভাই, বুঝছেন। মানে আমি যে বাইকটা চালাইতেছি মানে এফজেড সিরিজের মধ্যে মানে 2,30,000 টাকা বা 33,000 টাকার মধ্যে, মানে এখন মনে মার্কেট প্রাইস হচ্ছে 2,33,000 টাকার মতো। সো এই প্রাইসের মধ্যে হচ্ছে বেস্ট একটা প্রাইস, মানে বেস্ট একটা প্যাকেজ এই 2-2.5 লাখ টাকার মধ্যে পেপার সহ। আর এই বাইকটা হচ্ছে একটা প্যাকেজ, একটা বাইক। আপনার এই বাইকের মতো কন্ট্রোলিং ব্রেকিং মনে হয় না কোনো কমিউটার বাইকে এত কন্ট্রোলিং বা এত ব্রেকিং দিছে। হয়তো স্পোর্টস বাইক আছে অনেকগুলা, স্পোর্টস বাইকের সাথে তুলনা করে লাভ নাই, কিন্তু কমিউটার বাইকের মধ্যে এফআই ইঞ্জিন এবং সব কিছু মিলায়া কি রে ভাই চারিদিক দিয়ে এমন হইতেছে কে, অবজাও। সো কমিউটার বাইকের মধ্যে এই বাইকটা আর কি একদম বেস্ট কোয়ালিটির একটা বাইক বলে আমি মনে করি। কারণ এই বাইকটা সব দিক দিয়ে পারফেক্ট। এই যে মানে এটার যে ব্রেকিং কোয়ালিটি, মানে ব্রেকিংয়ের রাজা এক কথায় বলতে গেলে, মানে এক কথায় ব্রেকিংয়ের রাজা। কারণ আপনি যত জোরেই বাইকটা চালান না কেন, আপনার ব্রেকিং যদি আপনি ভালো না হয় তাহলে কিন্তু তাহলে প্রচুর প্রবলেম ভাই। রাস্তাঘাটে আপনার অ্যাক্সিডেন্টের মুখোমুখি হতে হবে সবচেয়ে বেশি। যেমন অন্যান্য বাইক, যেমন ওই যে অ্যাপাচির যে 2B যে বাইকটা,
এই বাইকটা কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট প্রবণ একটা বাইক আছে, মানে বাইক বাইক বলি আমরা, কিন্তু এটা দিয়ে কিন্তু যারা আবার ব্রেকিং কোয়ালিটি, যাদের আবার হাতের মানে চালানোর কোয়ালিটি খুবই ভালো, তারা হচ্ছে আবার এই বাইকটা দিয়ে আবার পারে। যেমন ওটা দিয়ে দেখি যে মেজরিটি টাইম দেখি যে ওটা দিয়ে স্টান করতেছে, আবার 4B দিয়ে স্টান করে। এখন ম্যাক্সিমাম টাইম হচ্ছে 4B দিয়ে স্টান করে। 4Bর আবার ব্রেকিং কোয়ালিটি ভালো, এটা একটু আপগ্রেড করছে। কিন্তু 2Bর মধ্যে একটু ভাইব্রেশন, একটু কাঁপাকাঁপি এগুলো কিন্তু আছে। সো আর কমিউটার বাইকের মধ্যে আমি যেটা বলতে চাইছি এক কথায়, যে FZ সিরিজের যেসব বাইকগুলো একদম ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3, ভার্সন 4ও আইসা পড়ছে FZ এর, এই সিরিজের বাইকগুলোর মধ্যে মানে ব্রেকিং যে কোয়ালিটিটা দিছে এটার মধ্যে, মানে ব্রেকের জন্য পারফেক্ট। আপনার সেফলি আপনি রাইড করতে পারবেন, সেফলি সব কিছু করতে পারবেন। সো এইগুলো কথা ছিল। আর ছোটো ভাইটাকে অ্যাডভাইস হচ্ছে, ভাই তুমি আগে একটা সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে কোনো একটা বাইক নাও, বাইক টাইক নিয়ে তারপর তুমি আগে তোমার হাতটা ক্লিয়ার করো, হাত ক্লিয়ার করার পরে দেন হচ্ছে তুমি তোমার কাজ করো, মানে দেন হচ্ছে নতুন বাইক নেওয়ার চেষ্টা করো। আর শুধু নতুন বাইক নিয়ে এখন তুমি একদম স্ক্র্যাচ ফালায় দিবা বা পারবা না, বা হাতেরও কোয়ালিটির একটা বিষয় থাকে, ওই হাত ফ্রি হওয়ারও একটা বিষয় থাকে। সো সব কিছুই পেয়ে যাবা আর চেঞ্জ করে নিবা 2-1 মাস পরে। এটা হচ্ছে তো আমার জন্য, মানে তোমার জন্য আমার একটা সাজেশন। কি তেল ঢুকাইলাম রে ভাই, এই তেল কবে শেষ হবে কে জানে। একটু আগে আমি ট্যাঙ্ক খুলে দেখছিলাম, বাসা থেকে যখন বের হই ট্যাঙ্ক খুলে দেখছি যে ট্যাঙ্কের অবস্থা এখনও প্রচুর ফুল, কারণ এটা ভালোই মাইলেজ দিতেছে আলহামদুলিল্লাহ। এটা মাইলেজের দিক থেকেও পারফেক্ট মাইলেজ দেয়, এটা ব্রেকিংয়ের দিক থেকেও ভালো ব্রেকিং দিবে। মানে এক কথা একটা প্যাকেজ একটা বাইকের, মানে এটা কোনো আসলে ব্যাড সাইড তো অবশ্যই থাকে, তারপরও FI ইঞ্জিন এই বাইকটা যে পরিমাণ মার্কেট কাঁপাইছে, আমি জানি না আরও কোনো FI ইঞ্জিন আর কি মার্কেট কাঁপাইতে পারবে কি না। আর বিশেষ করে হচ্ছে নতুন যেই বাইকগুলো আসতেছে, হায়ার সিসির বাইকগুলা, তারপরে চাইনিজ কিছু বাইক আসতেছে। সো চাইনিজ বাইকগুলোর মধ্যে এই যে CF মোটো আছে, সো CF মোটোটা অনেকটাই ভালো লাগে, মানে অনেকটা বলতে অনেকটাই ভালো লাগে। সো যদি তৌফিক হয় তো CF মোটোটা নিব, CF মোটোর NK250টা আমার আবার নেকেড স্পোর্টসের মধ্যে আর কি ভালো লাগে সবসময়। আর আমি সবসময় নেকেড বাইকই পছন্দ করি, এই বাইক বাল্কি বাইকের থেকে আমি একটু নেকেড বাইকটা বেশি পছন্দ করি। এগুলো নিয়ে একটু বেশি ভালো মুভ করা যায়, যে কোনো জায়গায় যাওয়া যায়, সব কিছুই আর কি ভালো লাগে এই বাইকটা নিয়ে। মানে নেকেড স্পোর্টসের বাইকগুলো ভালো আমার জন্য আর কি, এটা আমি ভালো প্রেফার করি। সো আমি নিলে হচ্ছে যদি চাইনিজ কোনো ভ্যারিয়েন্টের মধ্যে যাই তাহলে আমি NK250টা নিতে পারি। আর FI ইঞ্জিনের মধ্যে এই বাইকটার মধ্যে হচ্ছে, মানে এই বাইকটা আমার কাছে আসলেই অনেক ভালো লাগে, বেস্ট লাগে। কেন বেস্ট লাগে? কারণ হলো এই বাইকটা হচ্ছে একদম ইকোনমি, এই যে ইকোনমি দেখছেন, ইকোনমি জয়লা আছে। মানে আমি যে এখন একদম পারফেক্ট একটা রাইড করতেছি, গিয়ার শিফটিং হইতে আমার এক্সিলারেট হইতে সব কিছু একটা পারফেক্ট পজিশনে আছে। এর জন্য এটা তেলটা আর কি একদম ওয়েল ভাবে কনজিউম করতেছে এবং আমাকে ভালো একটা মাইলেজ দিবে। আর এর জন্য আর কি মাইলেজের দিক থেকে হইলেও এই বাইকটা কিন্তু অনেক একটা মানে রিলায়েবল বলা যায়, যে এই বাইকটা আর কি এই জন্য এত মানুষের এখনও পছন্দ। এখনও শোরুমে দেখলে, শোরুমের দিকে ইয়ামার এশিয়ার শোরুমে বা ইয়ামার যে বাইকগুলো আছে সব বাইকের মধ্যে এই FI ইঞ্জিনের যে বাইকটা, এই বাইকটা ভাই ভার্সন 2 এত পরিমাণে চলছে FZ এর, মানে বলার বাহিরে। মানে যেখানেই তাকাই শুধু এই যে জিক্সারের মনোটনটা আর হচ্ছে এই যে এইটা FZ এর ভার্সন 2টা, এটা এত পরিমাণে চলছে। এখন আবার কয়েকদিন আগে দেখছিলাম হচ্ছে এই যে নতুন বাইক লঞ্চ করতেছে, পাশাপাশি আবার এটার আবার এই সেম বাইক সেম ইঞ্জিন রে ভাই, এক ইঞ্জিন আর কত খাওয়াইবো মানুষরে। সো খাওয়াইতে মানুষও কি বিরক্ত হয় না? আমি বুঝি না। আর মানুষও কেমন যে নতুন কোনো কিছুর কি স্বাদ তারা নিতে চায় না নাকি? সো আবার দেখি যে নতুন একটা কালারে আবার এই বাইক একটা বের করছে।
রেড আর রেডের মানে কেমন যেন একটা ম্যাট কালারের মধ্যে একটা বাইক আবার নতুন করে বের করছে, জাস্ট খালি স্টিকারটা চেঞ্জ করা, কিন্তু এই বাইক এটাই, এই আর কি অবস্থা। আর নতুন করে আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এই মার্চের ফার্স্ট উইকে, মনে হয় ফার্স্ট উইকেই আর কি, মার্চের ফার্স্ট উইকে ইয়ামাহার নতুন হায়ার সিসির বাইক বাংলাদেশে লঞ্চ করবে। আর তাদের জানি না প্রাইস সেগমেন্টটা নিশ্চয়ই মানে হাই হবে, এটা তাদের ওই যে অ্যানাউন্সমেন্টটা করছে তার মুখের কথা শুনেই আর কি বোঝা গেছে যে এইটার প্রাইসটা প্রচুর হাই হবে, প্রচুর। মানে ইয়ামাহার যদি কোনো হায়ার সিসির বাইক আনে তাহলে এটার প্রাইসটা খুবই হাই হবে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এই আমি একটু আবার দেখায় দেই, সেটা হচ্ছে এই বাইকের যে এই দাগটা, এই যে বাইকের সাইলেন্সারের মধ্যে যে এই যে কি বলে সাইলেন্সারের মধ্যে যে এই যে ময়লাগুলা জমে না, এই ময়লাগুলার কারণে কিন্তু আপনার বাইকের পারফরমেন্সও কমবে। আর আমার বাইকটা ওয়াশও করতে হবে, এখানে চেনের মধ্যে কিছু লুপ টুপ দেওয়া দরকার, চেনের মধ্যে লুপ টুপ দেই নাই, ওয়াশ করে দেন হচ্ছে লুপ টুপ দিয়ে দিতে হবে। এছাড়া আরেকটু পারফরমেন্সটা পাইতাম, সবসময় করে রাখি। এখন সাইড ফিটে যে ধুলাবালি রে ভাই, আর কার কার এই প্রবলেমটা হয়েছে, ওভারফ্লোর প্রবলেম আর এই খারাপ জায়গা থেকে তেল নেওয়ার ফলেই কি এটা হয় নাকি অন্য কিছুর কারণে হয়, এটা একটু কমেন্টে আমাকে জানান, ঠিক আছে? দেখি আপনাদের সাথেও কি এমন ঘটনা ঘটছে কি না। আর বাংলাদেশে যেহেতু আমরা থাকি তাহলে অবশ্যই আমাদের এই প্রবলেমগুলো তো ভাই ফেস করতেই হয় আমাদের। আজকে একটু কাজ ছিল, মিরপুরের 1-এর দিকে যাওয়া দরকার ছিল, একটু ছোট একটা কাজ আছে, কাজটা করব। আমি আগে চিন্তা করতেছি যে 10 নাম্বার যাব না 1 নাম্বার যাব। 10 নাম্বারটা আমার এখান থেকে ইজি হবে, কিন্তু 10 নাম্বার যদি যাই যে জ্যাম পোহাইতে হবে এখন, মানে আর 60 ফিট হয়ে গেলে তো ভাঙ্গা পার করতে হবে। আর এখান দিয়ে যদি যাই তাহলে আমার আবার জ্যাম ঠেলে যাইতে হবে, কিন্তু যাইতে তো হবেই, কোনো উপায় নাই। আর আজকের ব্লগটা এখানেই শেষ করব। যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য লাইক বাটন যদি ভিডিওটা ভালো লাগে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে আমি ইন্সপায়ার্ড হই। আর ইনশাল্লাহ নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব, এবং আপনারা কোন ধরনের আপনাদের কমেন্টেরও ইনশাল্লাহ আমি রিপ্লাই করব, এবং কমেন্ট নিয়েও যদি ভিডিও চান তাহলে ভিডিও দিব। আর আমার একটা ফেসবুক পেজ আছে, সো ফেসবুক পেজে যে আপনারা ফলো করতে পারেন, সেখানে আমি শর্ট ভিডিওগুলো আর কি সেখানে দিই, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। ফেসবুক পেজ আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, আর যারা জয়েন হয়ে যেতে পারেন। এবং একটা গ্রুপও আছে আমার, বিজি রাইডার নামে একটা গ্রুপ আছে, সো গ্রুপে আপনারা জয়েন হয়ে যেতে পারেন। আর হচ্ছে আপনাদের পোস্ট বা আপনারা যে কোনো কিছু এখানে শেয়ার করতে পারেন আমার সাথে। আর যে কোনো ইনকোয়ারির জন্য আপনি আমাকে ডিএম করতে পারেন। সো আজকের মতো এখান থেকে বিদায় নিব। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত ইনশাল্লাহ কথা হবে নেক্সট কোনো ব্লগে।